10 মিনিট তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করজির কথা হয় ওই এয়ারপোর্টেই। এখন ভারত কেন জয়শঙ্করজিকে পাঠালো? এখন জয়শঙ্করজিকে পাঠানোর পেছনে একটা অনেক বড় কারণ আছে। দেখুন, বাংলাদেশ কিন্তু আমাদের শত্রু নয়, বাংলাদেশবাসীও আমাদের শত্রু নয়। আমাদের শত্রু হচ্ছে এই জেহাদি ইউনূস এবং তার গ্যাং। এই বার্তাটা পৌঁছানোর জন্য জয়শঙ্করজিকে সেখানে পাঠানো হয়েছিল। এর পিছনে আরো অনেক ঘটনা রয়েছে, আমি পরে আসছি। এখন এই যে 10 মিনিট যে আলাদা করে কথা হলো, সেই নিয়ে এখন বিশ্ব মিডিয়া কিন্তু তোলপাড় হচ্ছে। একটা জিনিস জানবেন যে ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তার কূটনীতি বুঝতে গেলে আপনাদের অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন যে ভারত কোন কূটনৈতিক পথে চলছে, আগামী দিনে বিশ্ব কোন দিকে যাচ্ছে। 2026 একটা অস্থির পরিস্থিতি বিশ্ব হয়ে যাবে। আমি পরে ব্যাখ্যায় আসছি কি হতে পারে। তো এই যে বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন তারেক জিয়াকে, যে তারেক রহমানকে, যে আপনাকে যে আমরা গ্রিন সিগন্যাল দিয়েছিলাম, এখনো আপনার পাশেই আমরা আছি। একটা সুস্থ বাংলাদেশ গড়ুন, একটা সুস্থ নির্বাচন করুন যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে, এবং মৌলবাদকে আপনারা ধ্বংস করুন, শেষ করুন। এখন দেখুন, তারেক জিয়ার কাছে আগেই খবর ছিল, তারেক জিয়া কখনোই না করবেন না তার মার অন্তিম কার্যে পার্শ্ববর্তী বড় দেশের একজন প্রধান আসতে চাইছেন, কখনো করবেন না, তাই তো? এখন তারেক জিয়া পরিষ্কার তাকে বলে দিয়েছেন, হ্যাঁ আমাদের পক্ষ থেকে এটা আপনাকে আমন্ত্রণ জানাতে দেরি হয়েছিল, কিন্তু আপনারা নিজে আমাকে ফোন করেছেন আপনাদের ওখান থেকে, তাই আমি মানে আপ্লুত, আপনি আসুন, আপনার যথাযোগ্য সম্মানের সঙ্গে আমরা আপনাকে এই করে নেব। তো যাই হোক, এখন তারেক জিয়া সঙ্গে এই যে কথা হলো, এখন যার মার শেষকৃত্যে যে দেশের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক মানে ব্যক্তিদের মধ্যে 1, 2, 3, 4 করে যদি আপনি গোনেন, তার মধ্যেই থাকবেন হচ্ছে এস জয়শঙ্কর। তার মতো ব্যক্তি যখন অংশগ্রহণ করেন, তখন জামাতের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হবেই। এটাও কিন্তু একটা কূটনৈতিক চাল। একটা মেসেজ পাঠানো হলো বাংলাদেশকে যে আমরা তোমাদের শত্রু নই, বাংলাদেশ সাধারণ মানুষ, আমরা তোমাদের শত্রু নই। 2, তারেক জিয়াকে একটা মেসেজ পাঠানো হলো যে আপনাকে আমরা যেমন গ্রিন সিগন্যাল দিয়েছি, তেমনি কিন্তু আপনার সঙ্গেই আছি, আপনি একটা সুস্থ বাংলাদেশ গড়ুন। 3, জামাতকেও একটা মেসেজ দিয়ে দেওয়া হলো যে জামাত আর বিএনপি দুটোকে ভারতবর্ষ আলাদা করে দেখছে, কারণ ভারতবর্ষ কখনো মানে ওই একে কি বলে সন্ত্রাসবাদী দলকে, রাজাকারদের ভারতবর্ষ সহ্য করতে পারে না। এবং আমার যে পোস্টটা আমি দিয়েছিলাম, সেখানে নানান লোকে নানান মতামত ব্যক্ত করেছেন। কেউ বলছেন বিএনপি ছাড়া গতি নাই, কেউ বলছেন আক্রমণ করা ছাড়া গতি নাই, নইলে পরে বসে বসে বুড়াহুল চুষুন। এই আপনারা যারা লিখছেন না, আপনারা একটু ইউটিউব আর ফেসবুকের বাইরের পৃথিবীটা একটু দেখুন।
কূটনৈতিক হালচালটা দেখুন, 2026-এ কি ঘটতে যাচ্ছে। 2026 কিন্তু 2025 হবে না। 2026-এ কিন্তু সারা পৃথিবী অশান্ত হয়ে যাবে। কি হবে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। 2025-এর শেষ দিনে, 2026-এর শুরুর থেকে কি মার্চের পর থেকে কি কি হতে যাচ্ছে। যেমন ট্রাম্প তাল ঠুকছেন, উনি ভেনেজুয়েলা আক্রমণ করবেন। খবর পেয়েছেন নিশ্চয়ই। ট্রাম্প যদি ভেনেজুয়েলা আক্রমণ করে, তাহলে ট্রাম্প একটা দিকে ফ্রন্ট খুলে ফেলল। ভারত, চীন, রাশিয়া এরা এখন পাওয়ার শিফটিং এর মধ্যে রয়েছে। এখন সবাই চাইছে যে আমেরিকাকে কোণঠাসা করো, ডলারাইজেশন করো, বিকল্প মুদ্রা করো, ব্রিক্স তৈরি করো, আমেরিকাকে তার অধিকার খর্ব করো। এইটা হচ্ছে এখন। ট্রাম্প যদি ওখানে ভেনেজুয়েলায় যদি ফেসে যায়, তাহলে ইরান ইসরায়েল আক্রমণ করে দেবে। কারণ ইসরায়েলে সমস্ত মানে এটা ব্যাকিংটা আছে কার? ট্রাম্পের, আমেরিকা। হলো ট্রাম্প ওখানে কিছু করতে পারবেন না তখন। বা ট্রাম্প যদি সাহায্য করতে যায়, তাহলে ট্রাম্পের কাছে দুটো ফ্রন্ট খুলে গেল। এবার চায়না বসে আছে, চায়না তখন তাইওয়ানে ঢুকে পড়বে। এদের তাইওয়ানের সুরক্ষার দায়িত্ব নিয়ে রেখে দিয়ে ট্রাম্প, মানে আমেরিকা। এবার তাহলে ট্রাম্পকে কি তিনটে ফ্রন্টে আসতে হবে। এবার চতুর্থ ফ্রন্টটা খুলবে হচ্ছে রাশিয়া। চতুর্থ ফ্রন্ট কোথায় খুলবে? কারণ ইউরোপ 100 বিলিয়ন ডলার দিয়েছে ইউক্রেনকে, যে তুমি যুদ্ধ করো, অস্ত্র কেনো আর যুদ্ধ করো। রাশিয়াকে টাইট মারতে হবে। এইবার একেবারে তেড়ে ফুড়ে ইউক্রেনকে মারতে লেগে যাবে আমেরিকা, এই রাশিয়া। তাহলে আমেরিকাকে ওখানে ঢুকতে গেলে আমেরিকার 4টে ফ্রন্ট হয়ে গেল। এই সুযোগে ভারত করবে কি? পাকিস্তানকে আক্রমণ করবে। তাহলে পাকিস্তান এখানে কোন জায়গা পাবে বলুন? 5 নম্বর ফ্রন্ট কি বা আমেরিকা খুলবে? আমেরিকা যত শক্তিশালী দেশ হোক, 5 নম্বর ফ্রন্ট খুলতে যাবে না, 4 নম্বর ফ্রন্ট খুলতে যাবে না, 3 নম্বর ফ্রন্ট খুলতে যাবে না। তাইওয়ানকে বাঁচাতেও যাবে না, ইউক্রেনকে বাঁচাতেও যাবে না। সেই শুধু নিজের স্বার্থ বোঝে ভেনেজুয়েলা নিয়ে পড়ে থাকবে। কারণ ভেনেজুয়েলা তেল আর খনিজ সম্পদের উপরেতে ট্রাম্পের, আমেরিকার নজর। তাই নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া সে পৃথিবীতে কাউকে চেনে না। ফলে এই যুদ্ধ করতে করতে এরা সমস্ত শেষ হয়ে যাবে এবং আমেরিকার যে মানে দাদাগিরি, সেটাও কিন্তু সারা বিশ্বের সামনে কমতে লেগে যাবে। এই যখন অবস্থা, তখন ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? এটাই তো একজন প্রশ্ন। ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? ভারত, এই যে আপনাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে হঠাৎ ফেরত পাঠানো হলো, মানে বাংলাদেশে আপনাদের মিডিয়া বলা হচ্ছে যে তাকে হঠাৎ ডেকে পাঠানো হলো। কেন? আসলে ডেকে পাঠানো হয়নি। তাকে ভারতবর্ষ থেকে বলে দেওয়া হয়েছে, আপনি বাংলাদেশে গিয়ে সরকারকে এই কথাগুলো বলুন যে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকার দায়িত্ব বাংলাদেশের। এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে যে তারা আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকতে চায় কিনা। সেই মেসেজটাই পৌঁছে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন, রিয়াজ হামিদুল্লাহ, তাকে ডেকে পাঠিয়ে এই কথাটি বলে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আপনার সাথে উল্টোপাল্টা খবর হয়। এখন ইউনূস বহু চেষ্টা করেছে যে মোদী সাহেবের সঙ্গে এবং জয়শঙ্করজি দোভালজির সঙ্গে একটা বৈঠক করার। খলিলুরকে বহু চেষ্টা করেছে, খলিলুর পারেনি বলে খলিলুরকে অনেক কথা শুনিয়েছে। এইখানে
উনি হাত পা জুড়ে লেগে পড়েছেন, চারদিকে দৌড়দৌড়ি করছেন একটা যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ডক্টর জয়শঙ্করের সঙ্গে। আজকে একটা ভারতীয় হাই কমিশনে একটা অনুষ্ঠান আছে, সেখানে বিশিষ্ট ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর, এবং সেখানে একটা ভোজেরও আয়োজন আছে। সেখানে বিভিন্ন বাংলাদেশি নামী সাংবাদিকদেরও ডেকে পাঠানো হবে, নামী ব্যক্তিদেরও যেমন ডেকে পাঠানো হচ্ছে। তা সেখানেও অন্তত যাতে 5 মিনিটের জন্য কথা বলতে পারেন তার জন্য এখন উঠে পড়ে লেগেছেন ডক্টর ইউনূস। এখন দেখা হবে কি হবে না, কথা হবে কি হবে না তা আমি জানি না, কিন্তু আমার যতদূর মনে হয় এই সন্ত্রাসবাদী ইউনূসের সঙ্গে ডক্টর জয়শঙ্কর হয়তো দেখা নাও করতে পারেন। আর যদি দেখা হয় তাহলে পরে তাকে তার ঔকাত সমঝে দেবে। আমাদের হিন্দিতে একটা কথা আছে, এই যে বলছেন না আপনারা, বলছেন এই ধমকে দিচ্ছে, এই ভারত নিয়ে নেবো, অমুক নিয়ে নেবো, 7 সিস্টার নিয়ে নেবো বলে খুব চেঁচামেচি করে। হিন্দিতে একটা কথা আছে, কুত্তা আপনা গলি মে শের হ্যায়। তোমার ঘরে ঢুকে আমাদের টপ কূটনীতিক ঘুরে আসছে, একেবারে 12 ঘন্টা কাটিয়ে আসছে, তোমরা কিছুই তোমাদের করার ক্ষমতা নেই। শের শের হতা হ্যায়, বাঘ যে বাঘই। বলেছি না ভারতের থেকে বড় গুন্ডা দক্ষিণ পূর্ব এশিয়ায় আর নেই। এই গুন্ডামি দেখাচ্ছে না, যেদিনকে গুন্ডামি দেখাবে সেদিনকে বুঝতে পারবেন যে কতটা জলে আছেন, কতটা ডাঙায় আছেন। আপাতত সবাই ভালো থাকবেন, নতুন বছরের আগাম শুভেচ্ছা দিয়ে শেষ করছি। বাংলাদেশে গিয়ে পৌঁছলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান করার এক উপলক্ষ হলেও আসলে এর পিছনে যে ভারতবর্ষের নিখুঁত এক অঙ্ক আছে তা কিন্তু পরিষ্কার। বলা ভালো, ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন। ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখবেন ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর আসলে ঠিক কিভাবে বাংলাদেশের যে মানুষের মনোবল এবং বাংলাদেশের ভোট পূর্ববর্তী যে পরিবেশ তা কিভাবে বদলে দিতে পারে। যাই হোক, আজকে একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইন্টারেস্টিং বিষয় হলো, ডক্টর জয়শঙ্করের এই সফরের দিনই ফয়জালের একটি ভিডিও সামনে এসছে। ফয়জাল মানে সেই ভারত বিরোধী ছাত্রনেতা হাদি। তার মৃত্যুতে প্রধান অভিযুক্ত এই ফয়জাল, যিনি ভারতবর্ষে লুকিয়ে আছেন বলে সরাসরি অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের সরকারি মহল থেকে। এবং বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা দপ্তর প্রাথমিকভাবে তারা ফয়জালের ভারতে চলে আসার পিছনে কোনো তথ্য প্রমাণ না পেলেও তারাও এখন মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলছেন যে ফয়জাল ভারতের মাটিকে কাজে লাগিয়ে এই হাদিকে হত্যা করেছে। আর এবার ফয়জাল ভিডিও বার্তায় বললেন, আমি তো ভারতে নেই, আমি দুবাইতে আছি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যেদিন বাংলাদেশে গেলেন সেদিন বাংলাদেশের রাজনীতি 180 ডিগ্রি বদলে গেল, তা কিন্তু আন্তর্জাতিক স্তর বেশ ভালোই বুঝতে পারলেন। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। প্রথমত ফয়জাল কি বলেছে একটু সহজ করে আপনাদের বলি। ফয়জালের এই ভিডিও বার্তাটা 4 মিনিটের বার্তায় একাধিক গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছেন। তিনি প্রথমে বলেছেন, আমি দুবাইতে আছি।
এবার এই দুবাইতে আছি যে তিনি বলেছেন, এর পাল্টা প্রশ্ন ওঠে যে তিনি বাংলাদেশের বিমানবন্দরকে কাজে লাগিয়ে দুবাইতে গেছেন, বাংলাদেশের ভিসা পাসপোর্টকে কাজে লাগিয়ে তিনি দুবাইতে গেছেন। তাহলে সরকারি কোন অফিসার তাকে ভিসা, পাসপোর্ট, এয়ার ফ্লাইট, সিকিউরিটি চেক এই সব বিষয়ে মদত করলো? হাদির ভাই বলেছিলেন এই সরকার অর্থাৎ বাংলাদেশের এই ইউনিট সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হাদিকে হত্যা করেছে।